জননেত্রী শেখ হাসিনা আসবেন বলছেন, উনি আসবেনই। নেত্রী যা বলেছে তাই হবে, বিন্দুমাত্র ব্যতিক্রম হবে না। এবং আমরা ছাত্রলীগের যে যেখানে আছি সবাই সবার জায়গা থেকে তুমুল আন্দোলন গড়ে তুলতে হবে। সবাই সবার জায়গা থেকে রেডি হয়ে যেতে হবে যে নেত্রী আসবে, ওই অপেক্ষায় না থেকে সবাই এখন থেকেই ঝাঁপায় পড়তে হবে রাজপথে। তাহলে নেত্রী আসার জন্য, নেত্রী যখন আসবে তখন কেউ নাই, কিন্তু 30 তারিখে কি হবে জানেন? ওই যে আম জনগণ আছে না, গরিব রিক্সাওয়ালা শ্রমিক, এরাই এয়ারপোর্ট ঘেরাও করে রাখবে। আপনারা মনে হয় না চান্স পাবেন। আর সবচেয়ে দুঃখজনক যেটা, যে আপনার মধ্যে নেত্রী আসলে তখন দেখবেন। কেন ভাই আগে দেখি না কেন? আসলে মূলত ছাত্রলীগ প্রস্তুত কিনা বা কতটুকু প্রস্তুত সেটা জানার জন্যই আমরা আজকে আমাদের সাথে পেয়েছি আপনার সকলের সুপরিচিত ইব্রাহিম ফরাজি ভাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি। ওনাকে আমরা নিয়ে এসেছি। চলুন আমরা সরাসরি ওনার কাছে যাই, ওনার কাছ থেকে ওনার রাজনৈতিক পরিচয় শুনি, ওনার কাছ থেকে আমরা বাকি আরো অনেক কিছুই শুনবো। আসসালামু আলাইকুম ফরাজি ভাই, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাকে ধন্যবাদ এবং দর্শক শ্রোতা যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং শুনছেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। শুধু বলি নাই, আমার ফেসবুক ওয়াল আমি এটা স্ট্যাটাস দিয়েছি, সেখান থেকে হয়তোবা অনলাইন পত্রিকা ওখানে কাটিং করে নিউজ করেছে। এটা আমি নিজে স্ট্যাটাস দিয়েছি ফেসবুকে। হঠাৎ এতদিন পরে এই হুঙ্কার কেন? আসলে হুঙ্কার ভাই এতদিন পরে তা না, আমরা নিয়মিত হুঙ্কার দিয়ে যাচ্ছি এবং এই হুঙ্কার চলবে। আমাদের 5 আগস্টের আগ থেকে আমরা মাঠে ছিলাম এবং 5 আগস্টের পরেও কন্টিনিউ আমরা মাঠে আছি এবং থাকবো ইনশাল্লাহ। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন করবে, এই আশায় আমরা কাজ করে যাচ্ছি। ফরাজি ভাই, আমরা একটা গল্প বলি আপনাকে। এক রাখাল ছেলে মাঠে যাইতো আর প্রতিদিন চিৎকার করতো বাঘ আসে, গ্রামবাসী যাইতো, বাঘ আসে না। তো এরকম 1 দিন 2 দিন 5 দিন 10 দিন, এরপর একদিন সত্যিকারের বাঘ আসলো, সেদিন কিন্তু আর কেউ আসলো না, ছেলে মারা গেল। এখন আপনাদের এই হুঙ্কারটা কি ঠিক সেরকম কিনা, যে আমরা আসছি, আমরা ধরবো, আমরা মিছিল করবো, কিন্তু আসলে মাঠে কিছুই থাকবে না? কোনটা? আসলে ভাই আপনি একটা ব্যাপারে অবগত আছেন, জননেত্রী শেখ হাসিনা যা বলে তা করে এবং জননেত্রী শেখ হাসিনার ফাইটার ছাত্রলীগ তারাও যা বলে তা করে। নেত্রী নিশ্চয়ই দেশে যাবেন এবং সেদিন দেখবেন ছাত্রলীগ কি জিনিস। এখন আমরা যা করছি তা তো 0.5%, আমাদের 99.5%, 99.5% এখনো রয়ে গেছে, বুঝছেন। আমাদের ছাত্রলীগ শুধু আওয়াজ দেয় না, তারা মাঠেও কাজ করে। এখন আপনি বলতে পারেন যে নেত্রী যেদিন আসবে সেদিন দেখবো। আমার কাছে থিওরিটা কিন্তু আলাদা। নেত্রী যেদিন আসবে সেদিন আসলে আপনারা চান্স পাবেন কিনা সেটাই $1,000,000 কোশ্চেন। যে ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগ যারা আছেন তারা আসলে চান্স পাবেন কিনা সেটা $1,000,000 কোশ্চেন। তার কারণ কি জানেন? নেত্রী আসবে, তারা ঘোষণা দিল আজকে 10 তারিখ জুনের, আজকে রাতে ধরেন উনি ঘোষণা দিল যে আমি জুনের 30 তারিখে আসবো। এটা যদি উনি ঘোষণা দেন তাহলে দেখা যাবে কি, আমি বলি আপনাকে যে কালকে সকাল থেকে সারা বাংলাদেশে পুলিশ, বিডিআর, আর্মি, র্যাব একরকম মানে আপনার মেসাকার শুরু করবে পয়লা। তাহলে নেত্রী আসার জন্য, নেত্রী যখন আসবে তখন কেউ নাই, কিন্তু 30 তারিখে কি হবে জানেন? ওই যে আম জনগণ আছে না, গরিব রিক্সাওয়ালা শ্রমিক, এরাই এয়ারপোর্ট ঘেরাও করে রাখবে। আপনারা মনে হয় না চান্স পাবেন। আর সবচেয়ে দুঃখজনক যেটা, যে আপনার মধ্যে নেত্রী আসলে তখন দেখবেন। কেন ভাই আগে দেখি না কেন? হ্যাঁ, আগে তো দেখাচ্ছি ভাই, আমরা তো বসে নাই, আমরা দেখাচ্ছি। হয়তোবা আমরা শুরু করেছি মাত্র, আমাদের কার্যক্রম আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন। আমাদের কার্যক্রম ইনশাল্লাহ শুরু হয়ে গেছে এবং এটা ধারাবাহিকভাবে চলতে থাকবে। আপনি তো কলেজ ছাত্রলীগের সভাপতি, ইউনিভার্সিটি মানে ইউনিভার্সিটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এটা আসলে ভুল হয়ে যায় যে আমরা যে আগে জগন্নাথ কলেজ বলতাম, এই কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র, আপনি সভাপতি। বাকিদের সাথে কি যোগাযোগ আছে?
আপনার হ্যাঁ, সবার কমিটির সাথে অবশ্যই 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 সবার সাথে যোগাযোগ আছে। এবং আমাদের আমি একটা ব্যাপার লক্ষ্য করেছি, আমাদের ছাত্রলীগের বাহিরেও সাধারণ শিক্ষার্থীরা সবসময় আমার সাথে যোগাযোগ করে এবং বলে যে ভাই, এতদিন তো ছাত্রলীগ করতাম না, কিন্তু এখন দেশের যে পরিস্থিতি, এটা দেশ রক্ষা করতে হলেও আমরা ছাত্রলীগটা করতে হবে ভাই। সাধারণ শিক্ষার্থীরা এটা বলে। মানে আমাদের ছাত্রলীগের যে ভালোবাসা, এটা সাধারণ শিক্ষার্থীদের হৃদয়ে ঢুকে গেছে। কারণ 5 আগস্টের পরে সবাই তুলনা করেছে ছাত্র শিবির, শিবির তো আগে নিজের নাম নিজে নিতে লজ্জা পেত, ছাত্রদল তাদেরকে তো গত 15 বছর তাদের যে তারা যে কতটা ভয়ঙ্কর, তা গত 15 বছর যারা স্টুডেন্ট ছিল তারা কিন্তু দেখে নেয়, তারা দেখেছে শুধু ছাত্রলীগকে, এজন্য তুলনা করতে পারে না। 5 আগস্টের পর তাদের অত্যাচার, নিপীড়ন এগুলা দেখে এখন তারা ভাবে ছাত্রলীগ তো ফেরেশতা ছিল তাহলে ক্যাম্পাসে। এটা শুধু শিক্ষার্থীরা না, আমাদের যে শিক্ষকগণ তারাও আমাকে ফোন দিয়ে, আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রায় 800 শিক্ষক রয়েছে। 800 শিক্ষকের মধ্যে 5 আগস্টের পর প্রায় 300 থেকে 400 শিক্ষক আমার ফোন দিয়ে খোঁজ খবর নিয়েছে আমার। এবং সবাই বলে যে ইব্রাহিম, তোমরা আসলে ছাত্রলীগ যারা করেছো, তারা বর্তমান যে ছাত্র সংগঠনগুলো ক্যাম্পাসে আছে তাদের তুলনায় তোমরা ফেরেশতা। এতদিন আমরা এটা বুঝতে পারিনি, কারণ এতদিন শুধু ছাত্রলীগের যে দু একটা খারাপ আচরণ ওটাই আমাদের চোখে পড়েছে, কিন্তু হাজার হাজার ভালো গুণ যেটা সেটা আমাদের চোখে পড়ে না। কিন্তু এখন যারা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করে তাদের সাথে তুলনা করতে গিয়ে দেখি যে ছাত্রলীগ আসলেই ফেরেশতা ছিল। 5 আগস্টের আগে তো ক্যাম্পাস তো মোটামুটি ছাত্রলীগে ভরপুর ছিল না? জি, এখনো আছে, এখনো আছে ভাই, এখনো ক্যাম্পাস ছাত্রলীগ ভরপুর, কিন্তু হয়তোবা ওদের অত্যাচারের কারণে কেউ প্রকাশ্যে দাঁড়ায় না, যেহেতু তারা সাথে সাথে মব করে পুলিশে দিয়ে দেয়, ছাত্রত্ব শেষ করে দেয়, এজন্য হয়তোবা সরাসরি দাঁড়ায় না ওদের বিপক্ষে। বাট একটু সুযোগ পেলে দেখবেন যে ছাত্রলীগ কি পরিমাণ ক্যাম্পাসে আছে। কত ছাত্রছাত্রী এ পর্যন্ত আপনার হয়েছে, মানে শিক্ষা জীবন নষ্ট হয়েছে? আমার বিশ্ববিদ্যালয়, আমাদের তেমনি সারা বাংলাদেশে লক্ষ লক্ষ ছাত্রলীগ কর্মী শিক্ষার অধিকার থেকে বঞ্চিত। আমার বিশ্ববিদ্যালয় প্রায় 270 জনের মতো শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়েছে। এদের কোনো ডাটাবেস কি আপনাদের কাছে আছে? হ্যাঁ, আমাদের কাছে সকল ডাটাবেজ আছে এবং আমরা বিভিন্ন সংস্থাকে, পৃথিবীর বিভিন্ন সংস্থাকে আমরা এগুলো পাঠিয়েছি, এবং গুগলে আমাদের সকল কিছু ডাটাবেজ আছে। এটা তো পৃথিবীর বিভিন্ন জায়গায় তো, যেমন আপনার আছে এই স্টুডেন্ট ফোরাম গুলো আছে, হ্যাঁ, স্টুডেন্ট ফোরামগুলোতে দেওয়া হয়েছে নাকি? হ্যাঁ, দেওয়া হয়েছে। তারপর বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলোতে দেওয়া হয়েছে, এবং যদি আরো কোনো সংস্থা দেওয়ার বাকি থাকে সেটাও যদি আপনি বলেন আমরা তাও দেব। আপনি ইউনেস্কো জমা দিয়েছিলেন? আপনাদের হ্যাঁ, ইউনেস্কো জমা দেওয়া, জি জি, ইউনেস্কো জমা দেওয়া হয়েছে। ইউনেস্কো তো জমা দেওয়া হয়েছে? জি জি, জমা দেওয়া হয়েছে। আপনাদের সেন্ট্রাল ছাত্রলীগের যারা আছে তাদের সাথে কি যোগাযোগ হয়? অল টাইম যোগাযোগ হয়। সেন্ট্রাল ছাত্রলীগ অল টাইম যোগাযোগ হয় সেন্ট্রাল ছাত্রলীগের সাথে, এবং তারাও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারা কি বলতে চাচ্ছে এই মুহূর্তে আসলে? তারা সেই জুলাইয়ের জঙ্গি উত্থানের পর থেকে আজ পর্যন্ত কিন্তু নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। তারা সর্বদাই আমাদেরকে ইন্সপায়ার করে এবং সংগঠনকে কিভাবে উজ্জীবিত করা যায় এই ব্যাপারে তারা সোচ্চার কাজ করে যাচ্ছে, এবং তারা যে কোনো মূল্যে নেত্রীকে ফিরিয়ে নিবে, এটাই আমাদের, তাদের এবং আমাদের মূল লক্ষ্য। কিন্তু নেত্রীকে ফিরিয়ে আনতে হইলে বা করতে হইলে তো সেটা তো দেখাইতে হবে নাকি? দেখাচ্ছে, কাজ করছে অবশ্যই। এই যে তারা ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, আপনি দেখেন গত 15 বছরে আমরা তো কাউকে নিষিদ্ধ করিনি, কাউকে ক্যাম্পাস যেতে না বলিনি, কারোর রাজনীতি আমরা নিষেধ করিনি। তারপরও কেউ কিন্তু সাহস করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গেটে গিয়ে একটা প্রোগ্রাম করবে, এই সাহস তারা পায় না। কিন্তু ওরা নিষিদ্ধ করেছে, ওরা হামলা করে, ওরা মব করে, ওরা মামলা করে, ওরা বিনা কারণে আমাদেরকে পুলিশের হাতে তুলে দেয় মেরে। তারপরও আমাদের ছাত্রলীগের কর্মীরা সাহস করে নিজের জীবনের মায়া উপেক্ষা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গেটে গিয়ে তারা মানববন্ধন করেছে। এটাই ছাত্রলীগ। আপনি যেটা বলতেছেন আমিও মানলাম, ওরা মপ করে, ওরা ধরে, ওরা পুলিশে দেয়, এসব কাহিনী তো আরো আগেও ছিল।
অতীতেও ছিল, দেখছি আমরা, জি এটাকে অস্বীকার করতে পারবেন না, জি সবসময় ছিল। এরপরও কিছু না কিছু সব দল দেখাইতো। জি হয়তো আপনি বলতে পারেন যে না ভাই, হ্যাঁ গত 17 বছর বিএনপি এরকম দেখাইতে পারে না, কিন্তু ছাত্রলীগ তো 15 বছর না আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তার আগেও যখন আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল, জি ছাত্রলীগ তো সব জায়গায় আপনার সেই রকম খেলা দেখাইতো। আর ছাত্রলীগ তো অলওয়েজ টি-20 ম্যাচ খেলতো। অবশ্যই। এখন কেন না? এখন আপনাদের এমন কি হয়ে গেল, নাকি ভয় পাইলেন আপনারা সবাই? এখন খেলছে না বা খেলা দেখাচ্ছে না তা না, আগে যে পরিস্থিতিটা ছিল তার চেয়ে বর্তমান পরিস্থিতি একটু ভয়ঙ্কর ভাই। কারণ আগে তো আইনের শাসন ছিল দেশে, এখন কোনো আইনের শাসন নেই। এখন ধরে সাথে সাথে মেরে ফেলে, থানায় গেলে মামলা হয় না, এইরকম অরাজকতা বাংলাদেশে কখনো ছিল বলে আমার মনে হয় না। তারপরও কিন্তু আমরা থেমে নেই, আমাদের ছাত্রলীগের ভাই বোনেরা থেমে নেই। ওদের মরণ মানে ওদের মব, ওদের মামলা হামলা কিছুকেই কিন্তু উপেক্ষা করছি না আমরা। আমরা কিন্তু আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি ভাই। পুরা ঢাকা শহর বাদ দেন, পুরা বাংলাদেশ বাদ দেন, আপনার যে ইউনিভার্সিটি সেখানে কয়জন সমন্বয়ক ছিল? সমন্বয়ক বলতে যে জঙ্গি জঙ্গি উত্থানের? ওইটাও বাদ দেন, সমন্বয়ক যারা সমন্বয়ক পরিচয় দেয়, এখনো দেয় না, সার্জিস, হাসনাত, নাহিদ, এরা সমন্বয়ক না সব? কয়জন হ্যাঁ। ছিল আপনার ওখানে ইউনিভার্সিটি? কয়জন ছিল? আমাদের ইউনিভার্সিটি ওই মানে ওখানে হাসনাতদের যে গ্রুপ এখানে ছিল না, বাট আমাদের ইউনিভার্সিটিতে আলাদা ওই সমন্বয়ক ছিল ওরা। হ্যাঁ, ওইটাই বলতে যে আপনাদের ইউনিভার্সিটিতে ধরেন আপনি চিনেন না যে 10 জন ওরাই হই হই বেশি করেছিল, ওখানে ছিল 10 জনের মতো ছিল। মোটামুটি ভাবে সবাই কি চিনেন? হ্যাঁ, আগে চিনতাম না, পরে চিনেছি ওদেরকে। এদের কি এখনো সেনাবাহিনী গার্ড দেয় নাকি? হ্যাঁ, এদেরকে সেনাবাহিনী না, শুধু পুলিশ, সেনাবাহিনী, র্যাব সবাই গার্ড দিয়ে রাখে এখনো। না, এরকম আপনি যদি বলেন যে এদের সবাই গার্ড দিয়ে রাখে, তার মানে হচ্ছে সারা বাংলাদেশে যদি 5,000 এরকম সমন্বয়ক থাকে, 5,000 জনের গার্ড দেয়, তা তো না মনে হয়। আমার তো মনে হয় ভাই ওদের সবারই গার্ড দিয়ে রাখে। আর গার্ড না দিলে তো ওদের অস্তিত্ব খুঁজে পাবেন না। এটা ছাত্রলীগ কিছু করা লাগবে না, তার মানে হচ্ছে যে ছাত্রলীগ ওদেরকে কিছু করা লাগবে না। তার মানে হচ্ছে যে আপনাদের কাছে এখনো ইনফরমেশনের অভাব আছে, কারণ আপনার দুর্বল হয়ে পড়ছেন, আপনার কাছে ইনফরমেশনের অভাব আছে এখন। ইনফরমেশন অভাব, সব ইনফরমেশন যে থাকবে এমন না। তবে মোনামি ম্যাডাম রে কি বাসা থেকে বাইরেতে কোথাও যাইতে হাজবেন্ড নিয়ে ঘুরতে কি আর্মি গার্ড দিচ্ছে? মোনামি ম্যাডামকে ওটা নিয়ে ভাই আমি মন্তব্য করতে রাজি না, কারণ ওনার সম্পর্কে আমি জানি না। সুরভি ওরে কি প্রতিদিন গার্ড দিয়া নিয়ে যায় আর্মি বিডিআর সেনাবাহিনী? প্রতিদিন নিয়ে যায়, প্রকাশ্যে নিয়ে যায় না হয়তো বা, কিন্তু ভাই ওদের পিছু পিছু ওরা গার্ড নিয়ে ঘোরে, কিন্তু এই গার্ড মাঠ কিছুই কাজে আসবে না। আমাদের 50 জন মন্ত্রী 50 জন মন্ত্রীরে গার্ড দিতে যে পরিমাণ পুলিশ বিডিআর আর্মির দরকার, সেই সক্ষমতা বাংলাদেশের নাই, অতীতও ছিল না, এখনো নাই। আচ্ছা, হাসনাত, সার্জিস, এই যে একটা আছে না যে বেশি কথা বলে, যে জায়গায় যায় ওইখানে ডিম মারা খায়, হ্যাঁ, ওই যে এমপি পদপ্রার্থী ছিল আর কি, কি নাম জানি? ডারবি নামে পরিচিত। ডারবি নাসির যেখানে যায় ওখানে মাইর খায় না, ওখানেই দৌড়ানি খায়। জি, এত বড় সমন্বয়ক যে কিনা টেবিল থাপড়াইয়া বলছিল যে আমি পুলিশ মেয়েরা ঝুলাইয়া দিছি, তাকেও নাকি আজকে রাস্তায় দৌড়ানি দিছে, সব জায়গায় দৌড়ানি খাবে। তাহলে এখন আপনি যদি বলেন যে আপনার ওদেরকে আর্মি সেনাবাহিনী গার্ড দেয়, তাহলে কি ইনফরমেশন ভুল না? হয়তো বা ভুল হতে পারে ভাই। একজন লোককে যদি 5 দিন রেকি দেই, কয়জন লোক দরকার আমার? পাঁচ দিন রেকি করব আমি, কয়জন লোকের দরকার? আমি সকালে সে কয়টায় বের হয়, সাথে কে থাকে, কি খায়, মানে সারাদিন তার পিছে লেগে থাকবে, সে ঘরে ঢুকা আর বাইরে হওয়া পর্যন্ত। কয়জন? 3-4 জনে মিলা করা যায় না এটা? হ্যাঁ, সর্বোচ্চ 5 জন হলে হয়ে যায়, করা যায় হয়তো।
জি। আতঙ্ক তো দিতে হবে তাদেরকে। আমরা তো ভাই আসলে আপনারা তো আতঙ্ক দিতে যাইতে না পাইলে আপনারা নিজেরাই আতঙ্কিত হয়ে আছেন। আমরা এটা থেকে আতঙ্কিত বাইরে হইতে না। হবে, এই ট্রমা থেকে বের হইতে হবে। আমরা আতঙ্কিত না ভাই, ছাত্রলীগ কখনোই আতঙ্কিত থাকে না, ছাত্রলীগ কখনোই আতঙ্কিত থাকে না ভাই, ওরা আতঙ্কিত। ওরা কে কখন ভাগবে, কে কখন বাংলাদেশ ছাড়বে, এটা নিয়ে ওরা ব্যস্ত। কারণ আপনি ফেনীর ঘটনা জানেন, নোয়াখালীর ঘটনা 3 দিন আগের, জি 3000 লোকের মিছিল, যেই ছেলেগুলো ওখানে বক্তৃতা দিয়েছে তাদের বাড়ি যখন আবার রাতের বেলা বিএনপি জামাত এক হয়ে আক্রমণ করতেছে, ওইখানে পাবলিক পিটিয়ে দিছে ওদের। পাবলিক পিটিয়ে দিচ্ছে, রাইট। ঠিক আছে না? জি ওই মাজার ভাঙছে, দোকান ভাঙছে, অফিস ভাঙছে, চাঁদাবাজি করছে, কে করছে? ওই ইসলামী জনতা বা মৌলবাদী জনতা, এই তো বলছে। মৌলবাদী ঠিক আছে না? হ্যাঁ। আপনারা হইতে পারেন না কেন ভাই? ভাই, যুদ্ধ আর ভালোবাসায় কোনো আইন মানে না, এটা মানেন ইব্রাহিম ভাই? হ্যাঁ মানে ভাই, কিন্তু আমাদের নেত্রীর কাছ থেকে আমরা যে বার্তাটা পাচ্ছি যে ওরা জানোয়ার বিদায় তোমরা জানোয়ার হবা না, ওরা মেরে ফেলছে বিদায় তোমরা মেরে ফেলবে না, আইন নিজের হাতে তুলে নিও না। আমাদের নেত্রীর এখনো পর্যন্ত এই নির্দেশ। এটা আমিও মানি, আমি অস্বীকার করি নেই, এটা উনি বলছে, এটা বেটার, আপনারাও মানেন। কিন্তু কথা হচ্ছে, আপনি তো মারার দরকার নাই, আপনার হত্যা করার দরকার নাই, আইনের বিচার আইনে করবে। কিন্তু আপনি তো প্রেশারটা তো দিতে হবে তারে, ওই পরিমাণ Pressure- প্রেশারটা তো থাকতে হবে অবশ্যই থাকবে ভাই, যে কিছু একটা ঘটতে পারে। হ্যাঁ ঘটতেছে, ঘটবে, অনবরত ঘটছে, তো ঘটবে। আমরা কিন্তু কেউই বসে নাই। আপনি হয়তো বা জানেন কিনা জানি না ভাই, আমাদের কিন্তু হারানোর আর কিছু নেই, আমরা সর্বোচ্চ হারিয়ে ফেলছি, এখন ওদের হারানোর পালা, এখন ওরা হারাবে, আমরা এখন আমাদের আর হারানোর কিছু নেই। ওরা কিন্তু এখন রাতে ঘুমাতে পারে না, আমাদেরকে ঘুমাতে ওরা দিচ্ছে না পুলিশ দিয়ে, প্রশাসন দিয়ে, বাট ওরা ঘুমাতে পারে না। ছাত্র মনে হয় এই ছাত্রলীগ আসছে, এই অমুক আসছে, ওরা এই ভয়ে ঘুমাতে পারতেছে না। ইব্রাহিম ভাই, আপনার জন্য একটা প্রশ্ন এক ভাইয়ে করেছে, সেটা হচ্ছে যে উনি বলতে চাচ্ছেন যে আপনার সেক্রেটারির খবর কি? আমার সেক্রেটারি আছে, হয়তো একটু অনলাইনে কম আসে, বাট সে আছে, যোগাযোগ আছে, আমরা সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ইব্রাহিম ভাই, এখনো যদি আজকে 2 বছর চলে যাচ্ছে, দলের কথা বাদই দেন, দেশের মানুষ বিপদে আছে, ঠিক আছে না? যদি এখনো যদি আমাদের লোকজন চেহারা দেখাইতে না পারে, কথা বলতে যদি এখনো ভয় পায়, আর কত বছর তাইলে? এটা আমাদের জন্য একটু দুঃখজনক যে আসলে আমরা তো এই সংগঠনটার কাছে দায়বদ্ধ, বিশেষ করে আমরা যারা সভাপতি, সাধারণ সম্পাদক, তারা এই সংগঠনের প্রতি দায়বদ্ধতা আছে। আমরা যদি মারাও যাই, তারপর আমরা লুকিয়ে থাকার কোনো সুযোগ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সম্ভবত ওনার ফোন এসছে, যার কারণে লাইনটা একটু অফ হয়ে আছে, আপনি একটু অপেক্ষা করেন, উনি আবার আসবেন। সম্ভবত কোনো কারণে ইন্টারনেট সমস্যার কারণে, বাংলাদেশে এটা হয়। সে একটু লাইনে থাকেন, আমরা জিজ্ঞেস করব, আমরা আজকে ওনাকে জিজ্ঞেস করব কোনো বিষয়ে, ছাত্রলীগ যেহেতু করেন, কোনো বিষয়ে আমরা ওনাকে ছাড় দেব না, ওনার সাথে আমাদের কথা চলতেই থাকবে। আবার এ থেকে যে ইন্টারনেট সমস্যার কারণে। Sorry জি ভাই, ভাই, আপনার সেক্রেটারির কথা বলছিলেন। সরি ভাই, আমার ফোন আসছিল, তো এজন্য লাইনটা জি। একটু ডিসকানেক্ট হয়ে গেছিল। কোনো সমস্যা নেই, জি। দর্শকরা বুঝে গেছে অলরেডি। আপনার সেক্রেটারির ব্যাপারে বলছিলেন। জি, আমার সেক্রেটারি আছে, যোগাযোগ হয়, হয়তো নিরাপত্তার স্বার্থে একটু অনলাইনে কম আসে, বাট অল টাইম যোগাযোগ হয় এবং আমরা সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ছাত্রলীগ করা একটা ছেলে যদি নিরাপত্তার ভয় পায়, তাইলে আমি 2-3 দিন আগে আমার চ্যানেলে না শুধু, অনেকগুলো চ্যানেল আসছে,
মেয়েরা সব। জি। এসব মেয়ে সব ঢাকা চিটাঙে থাকে। ওরা লাইভে এখন যদি বলে যে লাইভে ঢুকবে, এখন ঢুকবে, আপনি না বসা থাকা অবস্থায়। আছে অবশ্যই, আমাদের ডেসপার্ট লক্ষ লক্ষ লোক আছে। এই মেয়েগুলো যদি ভয় না পায়, খালি আপনারা সভাপতি সেক্রেটারি ভয় পাইতে হবে। না, আমরা ভয় পাওয়া ঠিক না অবশ্যই, কারণ এই সংগঠন বলতে আমাদের দায়বদ্ধতা আছে। আমরা যদি মারাও যাই তাও আমাদের ভয় পাওয়ার কোনো সুযোগ নেই। তাদের ছাত্রলীগ কিন্তু আওয়ামী লীগের জন্ম দিছে। জি। ছাত্রলীগ বাংলাদেশের জন্ম দিয়েছে, আওয়ামী লীগের বাংলাদেশের জন্ম দিয়েছে, বাংলাদেশের জন্ম দিয়েছে 90-এর গণ অভ্যুত্থান, এরশাদ বিরোধী আন্দোলন, ছাত্রলীগ। ছাত্রলীগ। সেই ছাত্রলীগকে আজকে যে অবস্থা এখন দেখি, এটা দুঃখজনক। যার কারণে আপনাকে এইভাবে হয়তো আমি কথাগুলো জিজ্ঞেস করছি। আমরা ভাই, আমরা তো আসলে ছাত্রলীগটা যারা এই সময় করেছি, দীর্ঘদিন দল ক্ষমতায় ছিল, আমরা দুর্দিনটা দেখিনি, এই জন্য আমাদের অনেক ঘাটতি রয়েছে। তো 5 আগস্টের পরে আমরা কিন্তু আবার খাঁটি হচ্ছি, জলে পরে খাঁটি হচ্ছি। আমরা আশা করি আমাদের অতীতের যে গ্লানি ছিল ওগুলো মুছে আমরা ঠিকঠাক হয়ে আবার খাঁটি সোনা রূপান্তরিত হবে। ইব্রাহিম ফরাজি ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ যে আপনি এই একটা জিনিস উপলব্ধি করতে পারছেন, যেটা আমি অনেক সময় বলে নিজেই দেখতাম, মানে সহ্য করতো না পোলাপাইন। যে আমরা বলছি যে তোমরা দুর্দিন দেখো নাই আওয়ামী লীগের দুর্দিন দেখো নাই। আসলে তো সত্য ভাই, কারণ আমরা তো জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, জননেত্রী শেখ হাসিনার বিচক্ষণতায় বাংলার মানুষের ভালোবাসা নিয়ে সে গত 15 বছর ক্ষমতায় ছিল। আমরা তো কোনো দুর্দিন দেখি নাই তেমন। কিন্তু 5 আগস্টের আগে পরে যে জঙ্গি উত্থান হলো বাংলাদেশে, এরপর থেকে আমরা দেখতেছি আসলে যে আমাদের কতটা ঘাটতি ছিল, আমাদের আসলে আরো কতটা সাংগঠনিক হওয়ার প্রয়োজন ছিল, সংগঠন নিয়ে কাজ করার প্রয়োজন ছিল। এটা আমরা এখন উপলব্ধি করতে পারতেছি, হারে হারে টের পাচ্ছি। এতদিন আমরা এগুলো টের পাইনি। ইব্রাহিম ফরাজি, আপনার কত তারিখে ইউনিভার্সিটি ছেড়ে দিতে হয়েছিল? 24-এর কত তারিখে? মানে আমরা জগন্নাথ ইউনিভার্সিটি কখনোই ছাড়িনি ভাই, আমরা ইউনিভার্সিটি ছাড়িনি। আমরা যখন 14 জুলাই রাতে যখন রাজাকারের বাচ্চাগুলো যে স্লোগান দিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, সাধারণ শিক্ষার্থীদেরকে ভুল বুঝে রাস্তায় নামালো, তখন আমাদেরকে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক ফোন দিয়ে বললো আপনারা সবাইকে নিয়ে শাহবাগ চলে আসেন। আমরা বললাম যে ভাই, ওরা তো আমাদের ক্যাম্পাসে নামবে। তো বললো যে তারপরও আপনারা এখানে চলে আসুন, আমাদের আপার সাথে কথা হয়েছে, আপনারা সবাই এখানে চলে আসুন। আমরা শাহবাগ চলে গেলাম। তো 14 জুলাইয়ের পর থেকে 15 জুলাই, 16 জুলাই, সেই 20 জুলাই, প্রত্যেকটা দিনে আমরা শাহবাগের ওদিকে সময় দিতে হয়েছে। আর এতে একটু লস হয়েছে, যদি আমরা শাহবাগ না যেতাম তাহলে পুরান ঢাকা অরক্ষিত থাকতো না, পুরান ঢাকা কেউ বের হওয়ার সুযোগ পেত না। আমার স্পষ্ট মনে আছে 16 জুলাই যেদিন আবু সাইদ মারা গেল, সেদিন সভাপতি সাধারণ সম্পাদক আমাদেরকে ফোন দিয়ে বললো যে আপনারা সবাই শাহবাগ চলে আসেন। আমরা বেলা 2টার সময় গাড়িতে উঠলাম, ছাত্রলীগ আমরা গাড়ি নিয়ে শাহবাগ চলে আসলাম। আমরা তাঁতীবাজার মোড় অতিক্রম করলাম ক্যাম্পাস থেকে বের হয়ে, মাত্র 2 মিনিট পরে ওরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শত শত লোক জামায়াত হলো। বাট আমরা যখন ক্যাম্পাস ছিলাম, আমরা কিন্তু লাঠিও ছিল না, কিছু ছিল না আমাদের কাছে, শুধু হাত পা ছাড়া আমাদের কিছু ছিল না। তারপরে কিন্তু ওরা বের হওয়ার সাহস পায় না। ওরা যদিও সংখ্যা আমাদের চেয়ে বেশি ছিল ওই সময়, কিন্তু তারপরও বের হওয়ার সাহস পায় না। আমরা যখন ক্যাম্পাস থেকে বের হয়ে শাহবাগের উদ্দেশ্যে রওনা হয়েছি, তখন তারা বের হয়েছে, ক্যাম্পাসে মিছিল শুরু করেছে, লাঠি ছোটা নিয়ে বের হয়েছে। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ক্যাম্পাস একদিনের জন্য ছাড়ে নাই। এবং 15 আগস্টের 1 তারিখে আমরা নিষেধ থাকা সত্ত্বেও আমাদের তৎকালীন ভাইস চ্যান্সেলর উনি বলছে যে জগন্নাথে কোনো প্রোগ্রাম করা যাবে না। আমরা ওনার নির্দেশনা উপেক্ষা করে, অমান্য করে, আমরা 1 আগস্টের 1 তারিখে রাত 12টা 1 মিনিটে আমরা মোমবাতি প্রজ্বলন করেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গেটে। কারণ ওই সময় ক্যাম্পাস বন্ধ ছিল, সকালের প্রবেশ নিষেধ ছিল। তারপর আমরা ক্যাম্পাসের গেটে প্রোগ্রাম করেছি। আমরা কিন্তু কারো রক্তচক্ষুকে ভয় পাই নাই। তো ওই সময় দিনগুলোতে আমরা হয়তো ক্যাম্পাস যাই নাই, কারণ ক্যাম্পাস বন্ধ ছিল এবং আমাদের ছাত্রলীগের কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকের নির্দেশে আমরা শাহবাগ সময় দিয়েছি। বাট আমরা কিন্তু জগন্নাথ একদিনের জন্য ছাড়ি নাই।
তার মানে কথাটা এরকম হলো না যে ঘরে বাতি না দিয়া মসজিদে বাতি দিতে গেছেন আপনারা? আসলে আমরা তো চেইন অফ কমান্ড মাইনে রাজনীতিটা করতে হয় ভাই। এখন তাদের কাছে এখন কি বুঝতে পারছেন, এই মুহূর্তে কি বুঝতে পারছেন যে ভুলটা কোথায় হয়েছিল? হ্যাঁ, তখনও আমরা বুঝছি, আমরা বলছিও যে ভাই আমাদের তো আমরা যদি ওখানে চলে যাই পুরান ঢাকাটা তো অরক্ষিত থাকে। তখন তারা ওনারা বলতো যে নেত্রী নির্দেশ আছে, নেত্রী যেভাবে বলে সেভাবে তো আমরা করতে হয়, আপনারা সবাই চলে আসুন। শাহবাগ আর ওই সময় তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো যেহেতু বন্ধ ছিল, ছাত্রলীগ ওখান থেকে চলে গেছে, সেই সুবাদে শাহবাগ অরক্ষিত ছিল, এই জন্য আমাদেরকে বলছে আপনারা শাহবাগ চলে আসেন। গুলিস্তান, শাহবাগ এই দুটো জায়গা আমরা বেশি পাহারা দিতে হয়েছে। যেমন আমি আপনারা প্রশ্ন করি, ঢাকা শহর যেহেতু আপনার ওইখানকারই পড়ালেখা করছেন, জি ঢাকা শহরের সেনা ক্যাম্পাসে সম্ভবত দুইটা না, একটা সাভার আর একটা মনে হয় ইয়েতে হ্যাঁ, একটা কচুঘাট। কচুকাতে, এই দুইটা না? এক্সাম্পল, আমি এটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি যে বুঝার চেষ্টা জি। করতেছি আপনাদের থিওরিটা। যে কোনো একটা দেশ আমাদের উপর আক্রমণ করলে বোমাটা মারবে কিন্তু হয় সাভারে আগে আর ইয়েতে কচুকাতে, জি। এই দুই জায়গায় তো মারবে। জি দেখো কি সাথে সাথে কি আমাদের দেশের সেনাপ্রধান নির্দেশ দিবে যে সারা বাংলাদেশের সব সেনাবাহিনী চলে আসো ঢাকায়? না, অবশ্যই না। কারণ নাকি প্রত্যেকটা বলবো জায়গায় বর্ডারে থেকে যেদিক দিয়ে ঢুকতে পারো ওই দিক দিয়ে মারো? হ্যাঁ। কোনটা? অবশ্যই প্রত্যেকটা জায়গায় গুরুত্বপূর্ণ এবং যার যার জায়গাটা শেষে রক্ষা করা ওই সময় দায়িত্ব হয়ে যাবে। শাহবাগের জন্য তো ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা ছিল না? ওরা কোথায় ছিল না? সব জামাত ছিল এখানে, হেলমেট বাহিনী। ওই সময় হলগুলো বন্ধ হয়ে যাওয়ার পরে হল থেকে যখন সবাই নামাই দিয়েছে তখন সংখ্যা অনেক কমে গেছে আমাদের। ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সংখ্যা অনেক কমে গেছে, তখন এই জন্য আমরা সবাই ওখানে যা জমায়েত হইতে হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্রলীগের সংখ্যা কমে যায় হল বন্ধ করে দেওয়ার কারণে, তাহলে হেলমেট বাহিনীর, জামাতি বাহিনীর এত লোক থাকলো কিভাবে? না আপনারা, আমি যদি বলি সরাসরি আপনাদের যে আপনারা ওই যে ছাত্রলীগ ভাবছেন আচ্ছা সব নেত্রী ঠিক করে ফেলাবে, ধর আমরা জায়গা বন্ধ দিছে 5 দিন দেশে যেয়ে ঘুরে আসি, এই না? না, ব্যাপারটা এরকম না ভাই। আসলে ওই নেত্রীরও এখানে নির্দেশনা ছিল যে তোমরা হলে থাকলে লাশ পড়ার সম্ভাবনা থাকবে এবং মারামারি হওয়ার সম্ভাবনা থাকবে, তোমরা যে কোনো মূল্যে শিক্ষার্থীদের গায়ে হাত দেওয়া যাবে না এবং কোনোভাবেই রক্তারক্তি করা যাবে না। নেত্রীর এরকম নির্দেশ ছিল এবং নেত্রীর নির্দেশেই হল ত্যাগ করতে হয়েছে তাদের, এটুকু আমরা জানি আর কি। নেত্রীর নির্দেশনা পেয়েই আমি বললাম যে হল ত্যাগ তো ওরাও করছে না, নাকি ওরা ছিল আপনারা ছিলেন না? ওরা একটা পর্যায়ে তো ওরা জোর করে হলে ছিল। হ্যাঁ, তাহলে আপনারা পারলেন না কেন? আমাদের পারিনি। ওই যে আমাদের নেত্রীর নির্দেশনা ছিল যে রক্তারক্তি করা যাবে না, মারামারি করা যাবে না, তোমরা হল ছেড়ে দাও। নেত্রী এটা কখনো বলে নাই যে তোমরা হল ছেড়ে দাও, তোমরা জায়গা ছেড়ে দাও। এটা আপনাদের মাথায় উদ্ভট কিছু কল্পনা আপনারা করে বসাইছেন। এখন যেমন এখন আপনার কথাটা আমি একটা বলি, 1 সেকেন্ড। আপনার কথাটা কিরকম হয়েছে জানেন? ওই যে এই মাহমুদুর রহমান আছে না মানব জমিনের, জি সে যেমন স্বপ্নে দেখছে যে নেত্রী পদত্যাগ করার জন্য 3 পাতার চিঠি লেখছেন, পদত্যাগ পত্র, সেটা ভ্যানিটি ব্যাগে ছিল, পৃথিবীর কেউ জানো না, কিন্তু উনি বাইর করে পড়তে পারলো। আপনাদের কথাগুলো এখন সেম ওই রকম হয়ে গেল। না, আসলে ভাই ওই সময়টা তো এরকমই ছিল যে আপনাকে স্বীকার করতে হবে যে আপনাদের কেন্দ্রীয় আওয়ামী লীগ না, আপনাদের ছাত্রলীগ নেতৃবৃন্দের ভুল ছিল যে ওরা সমস্যা গেস করতে পারে নাই। না, ভাই ভুল তো কিছুটা ছিলই, ভুল কিছুটা ছিল বিধেই তো আমাদের পতন হয়েছে বা আমরা আজকের এই অবস্থানে আসতে হয়েছে। ভুল না থাকলে তো আর হতো না। ভুল তো আমাদের ছিলই। তবে এক্ষেত্রে আমরা বা আমাদের নেত্রী সবাই চেয়েছে যে কোনো প্রকার রক্তারক্তি, মারামারি এটা করা যাবে না। মানে ছাত্রলীগের প্রতি শোনেন ভাই, আমি আমি একটা রাশেদ ভাই, আমি একটা ব্যাপার আপনাকে ক্লিয়ার করতে চাই। নেত্রী যদি বলতো যে যে কোনো মূল্যে তোমরা আন্দোলন দমন করতে হবে, শুধু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যদি এ কথাটা বলতো যে কোনো মূল্যে আন্দোলন দমন করতে হবে, তাহলে আমরা ছাত্রলীগ আন্দোলন দমন করে ফেলতে পারতাম ভাই। নেত্রী কন্টিনিউ চেষ্টা করছে ছাত্রদের যে দাবি, সেই দাবিগুলো মেনে ছাত্রদেরকে শিক্ষা পাঠানোর জন্য। জি আপনারা অলরেডি
বুঝতে পারছিলেন যে ওইখানে অলরেডি জামাতের যেই ছাত্রী বাহিনী আছে ওরা ঢুকে পড়ছে, তখনও আপনারা সিদ্ধান্ত নিতে পারেন না। ওই যে আপনারা একটা কথা বলছি যে আপনারা সবসময় চিন্তা করছেন আচ্ছা বন্ধ দিছে একটু ঘরে যায় বাড়িতে জায়গা সব নেত্রী ঠিক করে নিবে না, পুলিশ দিয়া পিটাইয়া। আমাদের দুর্বলতা ছিল, অবশ্যই আমাদের দুর্বলতা ছিল, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আচ্ছা ভাই, আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কয়টা আছে আমার একটু বলবেন? এই মানে কয়টা ডিপার্টমেন্ট আছে? আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 39টা ডিপার্টমেন্ট রয়েছে। আপনি কত বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন? আমি 2010-11 সেশনে ভর্তি হয়েছি। তারপর আমি 11 সেশনে কি অনার্সে? অনার্সে ভর্তি হয়েছি। হ্যাঁ, তারপর আমি মাস্টার্স করেছি 15-16 শিক্ষাবর্ষে। তারপর আমি আবার মাস্টার্সে ভর্তি হয়েছি 17-18 শিক্ষাবর্ষে। লাস্ট আমি এমপিলে ভর্তি হয়েছি 23-24 শিক্ষাবর্ষে। সেই শিক্ষাটা আমি আর চালিয়ে নিতে পারিনি। এখন আমি ভর্তি হওয়ার পর আর ক্লাস করার সুযোগটা হয়নি। আমরা যদি হিসাব করি প্রায় 10-11 বছর আপনি বিশ্ববিদ্যালয়ে আছেন। হ্যাঁ, আরো বেশি হবে। জি। কয়টা নবীনবরণ প্রোগ্রাম হয়েছে আপনার থাকার এই 11 বছর? কয়টা নবীনবরণ প্রোগ্রাম হয়েছে, কয়টা বিদায় প্রোগ্রাম হয়েছে? বিদায়ী প্রোগ্রাম তেমন হয় নাই, তবে নবীনবরণ প্রোগ্রাম আমরা প্রত্যেক বছরই করতাম। কয়দিন মিছিল করছেন মাসে? আমরা সাংগঠনিক কার্যক্রম সবসময় চালাইছি। মিছিল আমরা প্রায় প্রত্যেক সপ্তাহে মিছিল করতাম। সপ্তাহে না হলে 15 দিনে মিছিল করতাম। 15 দিনে একটা করে মিছিল করতেন। ছাত্রলীগ এই কয়দিন আপনারা বিভিন্ন রুমে যাইয়া যে ছাত্রলীগ কি জিনিস, কিভাবে গঠন হয়েছে, এইটা কয়দিন আপনারা বিভিন্ন ক্লাসরুমে যাইয়া টিচাররা আসার আগে বক্তৃতা দিয়া বুঝাইতে পারছেন ছেলে পেলেদেরকে? আমরা ওইটা ক্লাসে ক্লাসে গিয়ে করি নাই, তবে আমরা একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম করেছি। প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার আমরা ছাত্রলীগের ছেলে পেলে সহকারে সাধারণ শিক্ষার্থীদেরকে ডেকে আমরা একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম করতাম। সেখানে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, আমার তারপরে বঙ্গবন্ধু আমার পিতা, ওই জননেত্রী শেখ হাসিনার একটা বই আছে, এগুলোর উপর আমরা পাঠদান করতাম এবং আলোচনা সভা করতাম প্রত্যেক বৃহস্পতিবার। এখন তো আপনার মধ্যে প্রত্যেক বৃহস্পতিবার, আমার মনে হয় না যে বছরে 2 বছরে একবার করতেন। না, আমরা করতাম, হয়তোবা সেটা কন্টিনিউ করতে পারতাম না, মাঝে মাঝে গ্যাপ হয়ে যেত, তবে আমরা এই প্রোগ্রামগুলো করেছিলাম। আমি যদি আমাদের কথাই বলি, আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন দেখা প্রতিদিন মিছিল হইতো কলেজগুলোতে, ইউনিভার্সিটিগুলো, প্রতিদিন একটা টাইম করে। এরপরে দেখা যাইতো যে ওই ক্লাস শুরু হওয়ার আগে 10 মিনিট আগে স্যার থেকে একটু সময় নিত, স্যার 5 মিনিট সময় দিয়েন, খুব ভদ্র হবে, স্যারও বলতো ওকে যাও, যার যে কলেজে যার যে আছে। এরপরে যে বিভিন্ন যে আমাদের সংগঠনের যেসব ছেলে পেলেরা যা ভালো কথা বলতো, এরা যে কথা বলতো, এরা বুঝাইতো আমাদের। তো প্রতিদিন একটা কথা, একটা জিনিস শুনতে শুনতে কিন্তু আমরা অনেক কিছু মুখস্থ করতাম, সেটা আবার আমরা কাজে লাগাইতে পারতাম। আমার মনে হয় কত 15 বছর আপনারা ছাত্রলীগ এমন কিছু করতে পারছেন বলে। আমাদের অনেক ঘাটতি ছিল, এটা সত্য ভাই। তো আমরা চেষ্টা করেছি, যেমন আপনি যে মিছিলের কথা বলছেন প্রত্যেকদিন, বিশেষ করে আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনাবাসিক বিশ্ববিদ্যালয় এবং জায়গা একেবারে ছোট, এই জন্য দেখা যায় যে আমরা প্রত্যেকদিন মিছিল করা, এটা আমাদের শিক্ষকগণ প্রশাসন থেকে একটু ছিল, নিষেধ ছিল, যে কারণ আমাদের বিশ্ববিদ্যালয়ে যেখানেই পরীক্ষা হয় সেখানেই আমরা মিছিল দিতে হচ্ছে, ক্লাসে পরীক্ষা হচ্ছে বাইরে আমরা মিছিল দিতে হচ্ছে, মানে মিছিলের আওয়াজটা ক্লাসে যাচ্ছে। তো আমাদেরকে বলা হলো তোমরা সপ্তাহে 1-2 দিন দাও, এর বাইরে দিও না, কারণ মিছিলটা হলে তো পরীক্ষার্থীদের একটু সমস্যা হয়, সাধারণ শিক্ষার্থীদের একটু সমস্যা, শিক্ষার ব্যাঘাত না ঘটে, এই জন্য আমাদেরকে বলেছে যে সপ্তাহে 1 দিন বা 2 দিন তোমরা মিছিল কার্যক্রমটা পরিচালনা করো। তো আমরা প্রত্যেক বৃহস্পতিবার করতাম অ্যাটলিস্ট। ইব্রাহিম ভাই, যদিও আমরা টাইম প্রায় শর্ট, আমি 2-একটা কথা একটু আপনাকে শর্টে জিজ্ঞেস করি। একটা, আপনাকে মনে হয় না যে ছাত্রলীগের ভিতরে যে জামাত এখন বলা হয়, ছাত্রলীগের ভিতরে যে হেলমেট বাহিনী জামাত, এটার দায় আপনাদেরও আছে? অবশ্যই আছে ভাই, আমাদের দায় না এটা আমরা বলবো না, অবশ্যই দায় আছে। কারণ আমরা নিজের গ্রুপ ভারী করার জন্য কে জামাত, কে শিবির, কে ছাত্রদল, এগুলা বিচার করে নেই। আমরা সবাই ওই যে কেউ এলাকা করাম, কেউ ভাই করাম, এই সমস্ত চিন্তা করে নিজের গ্রুপটা ভারী করার জন্য আমরা চিন্তা করছি। আমরা ওইভাবে পিউরিফাই করে আমাদের সংগঠনের লোকজন নিতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। তবে 5 আগস্টের পরে আমরা অনেকের মুখোশগুলো দেখেছি আর কি, যে আমাদের পিছনে ঘুরতে এখন সে
দেখা যাচ্ছে শিবির করে বা ছাত্রদল করে। আমরা এই অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা ইনশাল্লাহ আশা করি যে এই ভুলগুলো আমরা আর করবো না। আমি যেমন আপনার একটা কথা বলি, এই 4-5 দিন আগে ইউএসএ তে ছাত্রলীগের কমিটি দিল। জি যদিও বিদেশের মাটিতে ছাত্রলীগ বলতে আমি আসলে কিছু দেখি না। আমার থিওরি, আমার ভুল হইতে পারে, কারণ আমার সব মতামত, সব থিওরি যে সত্য বা সবাই মেনে নিতে হবে তেমন তো কিছু না। জি বা আপামর জনসাধারণের সাথে তো আর আমার তো আর বউ হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক নাই যে মানায় নিলাম। আমার তো যে বিদেশে যারা আছে এখানে কোনো ছাত্রলীগ নেই, যুবলীগ হইতে পারে, কারণ যুবলীগ একটা রিক্সার ড্রাইভারও করতে পারবে, যুবলীগ একটা ইউনিভার্সিটির শিক্ষকও করতে পারে যুবলীগ। হ্যাঁ ছাত্রলীগরা শুধুমাত্র স্টুডেন্ট যারা আসলে ছাত্র, তারা কমিটি হয়েছে আমরা দেখলাম, আমি চিনিও না ভালো করে। এরপর দেখলাম যে একজন পদপ্রার্থী যাকে নিয়ে সবাই খুব হয়ে রই এই আবার এই ছাত্রলীগের সভাপতি থেকে শুরু করে সবার মামুন তুলে গালাগালি করতেছে অনলাইনে লাইভে, সব পরদিন আবার কইতেছে আচ্ছা আমি মাপ চাইলাম। এরপর এখন দেখতেছে আবার সেই ছাত্রলীগের সেই নেতারাই আবার তেলাইতেছে। এগুলো কেমন লাগে আপনার কাছে? না, এগুলো কোনোভাবেই ঠিক না। একজন ছাত্রলীগ করবে, সে নিজের যোগ্য মনে করবে, এটাই স্বাভাবিক, বাট সে যে সভাপতি সাধারণ সম্পাদক তাকে দিতেই হবে এরকম কোনো নিয়ম নাই ভাই। যারা হয়েছে তারাও ত্যাগী। আর বিদেশের ছাত্রলীগ বলতে যেটা আপনি বলছেন, ধরেন আমাদের অনেক ছেলেপেলে আছে যারা ইন্টার পাস করে যারা বিভিন্ন দেশে ভর্তি হয় বা অনার্স পাস করে মাস্টার্সে ভর্তি হয়, তো তারা তো ওখানে কার্যক্রমটা করে বা ছাত্রলীগটা ধারণ করে, এই জন্য হয়তো বা বিদেশি কমিটিগুলো দেওয়া হয়। কিন্তু আমার বয়স কত আপনার মনে হয়? আমার বয়স কত মনে হয়? আপনার তো বয়সের তুলনায় আপনাকে অনেক ইয়াং মনে হয়, হয়তো কত মনে হয় এমনি আপনার কাছে, মানে আপনি কত মনে হয়? 55 হতে পারে। হ্যাঁ, ভালো কথা বলছেন, এটা অরিজিনাল অরিজিনাল। এখন আমি তো এখানে মানে গত 3 বছর আগে মাস্টার্স পাস করলাম, জি 3 বছর আগে। এখন আবার আরেকটা মাস্টার্স কোর্স করতেছি। গত 16 বছর যাবত মাস্টার্স কোর্সই চলে। জি কখনো কলমের মাস্টার্স, কখনো টিস্যু পেপার দেওয়া মাস্টার্স, কখনো মাইক্রোফোন দেওয়া মাস্টার্স। কারণ হচ্ছে কি জানেন, এখানে আমি যতবার করব 2 বছর সরকার 24,000 টাকা দিবে আমার বছর, 2 বছর। কিন্তু আমার বয়স কত? 55 আনুমানিক। আমার বাবার বয়সী কিছু আছে এখানে, ওনারাও মাস্টার্স করে। হ্যাঁ করে। কেন করে? মাস্টার্স শিক্ষার তো আর শেষ নাই, ডিগ্রি অর্জন করতেই পারে, ডিগ্রি অর্জন করতেই পারে। না না, এটা মাস্টার্স, ওই যে বললাম আপনারা 2 বছরে 24,000 টাকা। এখন সবাই তার টাকার জন্য করে না। সবাই 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 ওই স্টুডেন্ট ফির ওই টাকাটা, স্টুডেন্টদের আরো কিছু কাজ কাম আছে যেগুলোতে পয়সা আসে, গভর্নমেন্ট ফ্রি পয়সা খাইলে আমার শক্ত করবো, পয়সা তো আসে, খরচ তো নাই। হ্যাঁ। এই জন্য তাহলে আপনি কি এখন আমার ছাত্রলীগ সভাপতি দিবেন? দাবি জানাইতে পারবেন কালকে? না, অবশ্যই না। কারণ ছাত্রলীগ করার জন্য তো একটা ক্রাইটেরিয়া লাগে। আপনি ছাত্র মানে আপনি ছাত্র হলেই যে ছাত্রলীগ করতে পারবেন ব্যাপারটাই না। ছাত্র তো সবাই থাকতে পারে, 55 বছর বয়সে ছাত্র থাকতে পারে, 80 বছর বয়সে ছাত্র থাকা সম্ভব। যদি কেউ লেখাপড়া করার ইচ্ছা থাকে, সে 80 বছর বয়সে করতে পারে, ছাত্র থাকতে পারে। কিন্তু ছাত্রলীগের তো একটা নির্দিষ্ট এইজ আছে, নির্দিষ্ট ক্রাইটেরিয়া থাকে। তো আপনি ছাত্র হলে যে ছাত্রলীগ করতে পারবেন বা আপনাকে ছাত্রলীগের সভাপতি বানাতে হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। আমি আপনাকে এটা বুঝার জন্য বললাম। যাক, একজন ভাই একটা কমেন্টস করতে, ভাই আমি লক্ষ্মীবাজার গত 15 বছর ধরে থাকি, আমি এমন কোন মিছিল দেখি নাই যে সপ্তাহে একদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয় হয়। এখন সে দেখে না, এটা তার ব্যর্থতা। কারণ আমরা তো মিছিল করেছি এবং আমাদের মিছিলগুলো কিন্তু অনলাইনে আছে। যেহেতু অনলাইনের যুগ, আমাদের মিছিলের প্রত্যেকটা ভিডিও কিন্তু আছে। ভাইজান মিছিল এরকম আসলে অনেক রকম মিছিলই হয়। মানে এক হুজুরে একটা মুরগি পাইলো, মুরগি, আচ্ছা তো মুরগি হুজুরে পাইনি, হুজুরের ওয়াইফ পাইছে। তো হুজুর বলে যে মুরগি তো আরেকজনের মুরগি, এটা জবাই দিয়ে খাওয়া যাবে না। তো বলতে কি করতে হবে, তুমি মিনিমাম 3 বার জিজ্ঞাসা আসতে হবে রাস্তায় দাঁড়াইয়া, এই মুরগি কার, এই মুরগি কার, জোর করে।
হুজুরের ওয়াইফ গেছে, তো যাইয়া মুরগিটারে দইরা কাপড়ের নিচে রাখা কয়, এই এই শোনা গেছে, বাকি আর শোনা যায় না। বাকি আর শোনা যায় না। তিনবার দিয়ে জবাই করে। তো ওই রকমও হইতে পারে হয়তো মিছিল, যে আমার কাছে যত ইনফরমেশন বা আমরা যতটুকু জানি দেশে যাইতে আসতে যা দেখছি আর কি, তাতে দেখছি যে গত 15 বছর ছাত্রলীগ আপনারা নিজেরা নিজেদের ডুবাইছেন। না, এখানে আমাদের ব্যর্থতা অবশ্যই, আমি তো ভাই বারবার স্বীকার করছি, আমাদের ব্যর্থতা অবশ্যই ছিল। আমাদের ব্যর্থতা অবশ্যই ছিল, আমাদের ব্যর্থতা ছিল না তা না। আমরা হয়তো যা করেছি আরো বেশি করা উচিত ছিল। তবে ওই যে একটা কথা বলছেন যে আমরা সবাই জননেত্রী শেখ হাসিনার উপরে নির্ভরশীল হয়ে গেছিলাম, এটা আমাদের বিশাল ক্ষতি হয়ে গেছে। আমরা সবাই আরো দায়িত্বশীল হওয়া উচিত ছিল, যেটা আমরা পারিনি। এটাই। জি। তবে অনেকক্ষণ আপনি আমাদেরকে সময় দিচ্ছেন, ধন্যবাদ। আমি আবার আরেক সময় আপনাকে আনবো হয়তো অন্য কোনো ছাত্রলীগ নেতাদের সাথে। তো এই মুহূর্তে আপনি যদি আপনার ইউনিভার্সিটির ছাত্রলীগের যারা আছে বা আপনার পরিচিত সারা বাংলাদেশের সহকর্মী যারা আছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান আপনি সেটা বলতে পারেন, এবং আমি আশা করব যে আপনারা অতি দ্রুত বড় বড় মিছিলগুলোই দেখাবেন, সমন্বয়কদেরকে ভয় না পাইয়া অন্তত প্রেসারে রাখতে পারবে। অবশ্যই ছাত্রলীগের কাছে এটাই আশা করি। অবশ্যই আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সহ ছাত্রলীগের অন্যান্য সকল যারা আছে সবার প্রতি আমার প্রত্যাশা এবং আবেদন থাকবে, জননেত্রী শেখ হাসিনা আসবেন বলছেন, উনি আসবেনই। নেত্রী যা বলেছে তাই হবে, বিন্দুমাত্র ব্যতিক্রম হবে না। এবং আমরা ছাত্রলীগের যে যেখানে আছি সবাই সবার জায়গা থেকে তুমুল আন্দোলন গড়ে তুলতে হবে, সবাই সবার জায়গা থেকে রেডি হয়ে যেতে হবে যে নেত্রী আসবে, ওই অপেক্ষায় না থেকে সবাই এখন থেকে ঝাঁপাই পড়তে হবে রাজপথে। কেউ জীবনের বাংলাদেশ এখন এমন একটা পর্যায়ে চলে আসছে যে এখন দেশ বাঁচাইতে হলেও আমরা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা মাঠে নেমে যেতে হবে, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। এই দেশকে রক্ষা করতে হলে এখন আমাদের কে বাঁচবে কে মরবে আমাদের এটা চিন্তা করে বসে থাকলে চলবে না, আমরা আমাদের জীবন বাজে রেখে রাজপথে নেমে যেতে হবে ইনশাল্লাহ। আশা করি আপনারা দেখবেন ছাত্রলীগ সর্বোচ্চ সংখ্যা নিয়ে মাঠে নেমে গেছে এবং মিছিল শত থেকে সহস্র এবং সহস্র থেকে লক্ষের মিছিল হবে ইনশাল্লাহ। ছাত্রলীগের মিছিল সহস্র নয়, লক্ষ লক্ষ জনতা ছাত্রলীগের মিছিল থাকবে, এই আশা আমি ব্যক্ত করছি। যারা অবৈধ প্রক্রিয়ায় ক্ষমতা দখল করে এবং এ জাতীয় অন্যায় করে, সংবিধান লঙ্ঘন করে, তাদের বিচারের জন্য আইন প্রণয়ন করার কথা বলে দিলেন। এর প্রেক্ষিতেই কিন্তু সংবিধানের 7 ক অনুচ্ছেদ সংযুক্ত হয় যে যারা সাংবিধানিক বিধিবিধানকে অস্বীকার করবে, ভায়োলেট করতে প্ররোচনা যোগাবে, সমর্থন করবে, অনুসমর্থন করবে, তারাও অপরাধী, তাদের বিচার করতে হবে এবং তাদের অপরাধকে বলা হবে রাষ্ট্রদ্রোহিতা। জেনারেল এরশাদ ক্ষমতা দখল করার পরে একই প্রক্রিয়ায় তিনি তার দখলকে বৈধতা দেওয়ার জন্য তার সংখ্যাগরিষ্ঠতার জোর দিয়ে তিনি সংসদে সংবিধানের 7ম সংশোধনী আনলেন, পাশ করলেন। সেটাকেও আমাদের সুপ্রিম কোর্ট বলে দিল না, এটা অবৈধ, হবে না। তাহলে পাকিস্তানে আইয়ুব খানের ক্ষমতা দখল, ইয়াহিয়া খানের ক্ষমতা দখল এবং অন্য আরো কতগুলি ঘটনা নিয়ে বিচারপতি হামিদুর রহমানের, বিচারপতি মুনিরের, বিচারপতি ইফতেখারের যে জাজমেন্টগুলোর কনসাইজ ডিসিশনটা হয় যে যিনি আইনসঙ্গতভাবে কিছু করার এখতিয়ার ছিলেন না, তিনি যদি কিছু করতে যান আইন ভায়োলেট করে, কনস্টিটিউশন ভায়োলেট করে, সেটাকে ডক্ট্রিন অফ নেসেসিটি মানে খুবই প্রয়োজন ছিল এই জন্য করেছেন তাই মাফ করা গেল, এটা বলা যাবে না। একইভাবে বাংলাদেশের সুপ্রিম কোর্টে জিয়াউর রহমান, খন্দকার মোস্তাক, আবু সাদাত মোহাম্মদ সায়েম এবং জেনারেল এরশাদ এবং তার সংশ্লিষ্ট যারা ক্ষমতা দখল করে বিভিন্ন আনকনস্টিটিউশনাল কাজ করছেন সেগুলোকে অবৈধ ঘোষণা করা হলো। এর সঙ্গে একটা বিষয় নিয়ে আসি। বাংলাদেশের ক্ষমতা দখল করা খন্দকার মোস্তাকের একটি মামলায় সাজা হয়েছিল। এই মামলাটি আলটিমেটলি যখন শুনানির জন্য সুপ্রিম কোর্টে আসলো তখন একটা প্রসঙ্গ উঠলো, রাষ্ট্রপক্ষ থেকে বলা হলো তার যে সাজা, সেই সাজা তো খাটা হয়ে গেছে, মেয়াদ শেষ হয়ে গেছে, তো এটা তো ইনফ্যাকচুয়াস হয়ে গেছে, অকার্যকর হয়ে গেছে। কোর্ট ডিসিশন দিল না,
আমরা এই সাজাটা বৈধ ছিল কি অবৈধ ছিল সেটা আমরা বিচার করতে পারি। তারা একটা জাজমেন্ট দিলেন, মিনিংটা হলো সাজা খাটা হয়ে গেছে এখানেই শেষ না, ঘটে গেছে এখানেই শেষ না, ওটা বৈধ ছিল কি অবৈধ ছিল সেই জাজমেন্ট সুপ্রিম কোর্ট দিলেন। শেখ হাসিনা 2024-এর 5 আগস্ট রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর তত্ত্বাবধানে প্রটোকল সহ দেশের বাইরে গেলেন। তিনি প্রাইম মিনিস্টার ইন এক্সাইল থাকা অবস্থায় বাংলাদেশের এক্সিকিউটিভ ফাংশনিং এর জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়িত্ব দেওয়া হলো এবং তার সঙ্গে কিছু উপদেষ্টা দেওয়া হলো। এই যে দেওয়াটা হলো, এইটা আমাদের যে সংবিধান, এই যে আমাদের দেশের সর্বোচ্চ আইনটা, এই আইনে কোথাও এরকম দেওয়ার কোনো সুযোগ নাই। ওই যে বললাম পাকিস্তানে আইফ খানের মামলা, ইয়াহিয়া খানের মামলা এবং সিন্ধ হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের মামলায় এবং আমাদের 5ম সংশোধনী এবং 7ম সংশোধনী মামলা এবং খন্দকার মোস্তাকের সাজা সংক্রান্ত মামলায় যে প্রিন্সিপালটা লেট ডাউন হয়েছে, তার আলোকে বলছি সংবিধানে যেটা নাই সেটা দেওয়ার এখতিয়ার সুপ্রিম কোর্টেরও নাই, রাষ্ট্রপতিরও নাই। যদি দেয়া হয়ে থাকে এবং তারা দীর্ঘদিন ফাংশনও করেন, যেমন ইউনূস 18 মাস ফাংশন করেছেন, ইয়াহিয়া খান কিন্তু ফাংশন করেছিলেন, ফিল্ড মার্শাল মোহাম্মদ আইফ খানও কিন্তু ফাংশন করেছিলেন, জিয়াউর রহমান কিন্তু ফাংশন করেছিলেন, এরশাদও ফাংশন করেছিলেন, আবু সাদাত মোহাম্মদ সায়েমও ফাংশন করেছিলেন। সমস্ত ক্ষমতা দখল এবং তাদের দায়িত্ব পালনের বিষয়টাকে আমাদের বাংলাদেশের সুপ্রিম কোর্ট এবং পাকিস্তান সুপ্রিম কোর্ট 1958 সালে, 72 সালে এবং বাংলাদেশে পরবর্তীতে অবৈধ ঘোষণা করেছে। শেখ হাসিনা কনস্টিটিউশনালি লিগালি ইলেক্টেড প্রাইম মিনিস্টার, তার নির্বাচন নিয়ে বিতর্ক হতে পারে, আলোচনা হতে পারে, দ্যাট ইজ ডিফারেন্ট পার্ট। কিন্তু ইন ডিউ প্রসেস অর্থাৎ আইনানুগ প্রক্রিয়ায় সাংবিধানিক বিধান অনুসারে তিনি নির্বাচিত হয়ে আইনানুগ নিয়মে তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। তিনি পদত্যাগ করেন নাই। মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমানের ইন্টারভিউতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বলেছেন, শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র আমার কাছে নেই। শেখ হাসিনা নিজে ইন্টারভিউতে বলেছেন, আমি পদত্যাগ করিনি, আমি কনস্টিটিউশনালি প্রাইম মিনিস্টার। মানব জমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী দি পোস্টের সঙ্গে আরেকটা ইন্টারভিউতে বলেছেন, শেখ হাসিনা পদত্যাগ করতে চেয়েছিলেন, পদত্যাগপত্র লিখেছিলেন, কিন্তু পরিবেশ পাননি, তিনি পদত্যাগ করে যাননি। সেটা নিয়ে অনেক আলোচনা হতে পারে। আমার জিস্ট কথাটা হলো, শেখ হাসিনা নিজে বলছেন পদত্যাগ করিনি, রাষ্ট্রপতি বলছেন পদত্যাগপত্র আমি পাইনি। অনুসন্ধানী সাংবাদিকতা নিয়ে মতিউর রহমান চৌধুরী বলছেন শেখ হাসিনা পদত্যাগ করতে চেয়েছিলেন, লিখেছিলেন, পদত্যাগপত্র দিয়ে যেতে পারেননি। তাহলে এটাকে যদি আমরা নেক্সাসটা নিয়ে আসি, কন্টিনিউশনটা নিয়ে আসি, লিঙ্ক অফ চেইনটা নিয়ে আসি, তাহলে শেখ হাসিনা পদত্যাগ করেননি। তিনি যদি বিদেশে থাকেন তাহলে তার পরিবর্তে যদি কেউ দায়িত্বপ্রাপ্ত হন তিনি দায়িত্ব পালন করবেন, না হলে তিনি বিদেশে থাকা অবস্থায় দায়িত্ব পালন করতে পারেন কি পারেন না সেটা নিয়ে আলোচনা হবে। কারণ অনেক সরকার প্রধান বিদেশে অনেক দিন থাকেন, দ্যাট ডাজ নট মিন তার সরকার প্রধান পদ সিজ হয়ে গেছে। এখন শেখ হাসিনার যে টেনিউরটা ছিল, সেই টেনিউরটায় কনস্টিটিউশনালি তার স্ট্যাটাসটা কি? আমি যেটা বলছিলাম যে একজন বিখ্যাত সাংবাদিক এবং একটা অত্যন্ত জনপ্রিয় বাংলা দৈনিকের সম্পাদককে এ কথাটাই বলেছি যে আজ হোক কাল হোক এটা নির্ধারিত হবে, শেখ হাসিনার বৈধ নির্বাচিত হওয়ার বিষয়টিকে আনুষ্ঠানিকভাবে অর্থাৎ সংবিধানের 57 অনুচ্ছেদে যেখানে বলা হয়েছে প্রধানমন্ত্রীর সৎ পদ শূন্য হবে কখন, তিনি কোন সময় রাষ্ট্রপতির নিকট পদত্যাগপত্র যদি প্রদান করেন, অথবা তিনি যদি সংসদ সদস্য না থাকেন, অথবা সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন হারাইলে প্রধানমন্ত্রীর পদত্যাগ করিবেন, কিংবা সংসদ ভাঙিয়ে দিবার জন্য লিখিতভাবে রাষ্ট্রপতিকে পরামর্শ প্রদান করিবেন এবং
অনুরূপ পরামর্শ প্রদান করিলে রাষ্ট্রপতি যদি সংসদ ভাঙিয়ে দেন, অর্থাৎ সংসদ ভেঙে দিতে হবে, তাও শেখ হাসিনার লিখিতভাবে রাষ্ট্রপতিকে অনুরোধ করতে হবে, অথবা শেখ হাসিনা কনফিডেন্স হারাবেন, অথবা তিনি সংসদ সদস্য পদ হারাবেন, অথবা তিনি রিজাইন দেবেন। এর বাইরে তার প্রধানমন্ত্রিত্ব পজিশনটা সিজ হওয়া বা শূন্য হওয়ার কোনো সুযোগ নাই। আমি একজন আইনের ছাত্র হিসাবে এবং পাকিস্তান সুপ্রিম কোর্টের বিখ্যাত তিনজন প্রধান বিচারপতি, বিচারপতি মুনির, বিচারপতি হামিদুর রহমান, বিচারপতি ইফতেখার মাহমুদ এবং বাংলাদেশের সুপ্রিম কোর্টের 3টি জাজমেন্টকালীন সময়ে 3 জন প্রধান বিচারপতির এই 6টি জাজমেন্টকে রেফার করলাম। তার নির্যাস হচ্ছে, তার মোদ্দা কথা হচ্ছে, যিনি কনস্টিটিউশনালি এন্টাইটেলড না, তিনি যদি ক্ষমতা দখলও করেন, তিনি যদি দীর্ঘদিন কাজ করেন, যেমন আইয়ুব খান করেছিল, ইয়াহিয়া খান করেছিল, আবু সাদাত মোহাম্মদ সাইম করেছিল, মোস্তাক করেছিল, জিয়াউর রহমান করেছিল, হোসেন মোহাম্মদ এরশাদ করেছিল, কোনোটাই ওটা বৈধতা আসবে না। তাদের দায়িত্ব গ্রহণ কোনোভাবে ডক্ট্রিন অফ নেসেসিটি যে প্রিন্সিপালটা, সেই প্রিন্সিপালে আসবে না। দুশোর মামলায়, আসমা জিলানির মামলায়, সিন্ধ হাইকোর্টের মামলায়, বাংলাদেশের 5ম সংশোধনী 7ম সংশোধনীর মামলায় এগুলো ডিসাইডেড। এবং পৃথিবীর অন্যান্য দেশেও এই জাতীয় কোনো জাজমেন্ট নাই যে অবৈধ ক্ষমতা দখলকারীকে ডক্ট্রিন অফ নেসেসিটি দিয়ে বৈধতা দেওয়া যাবে বা ওই মেয়াদকে কোনোভাবে কন্ডোন করা যাবে, গ্রহণ করা যাবে, বৈধতা দেওয়া যাবে, এমন কোনো জাজমেন্ট নাই। যারা বিষয়ে সম্পর্কে আগ্রহী তারা দুশোর মামলায়, আসমা জিলানির মামলা, সিন্ধ হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের মামলা, বাংলাদেশের 7ম সংশোধনী, 5ম সংশোধনী এবং খন্দকার মোস্তাক সংক্রান্ত মামলার রায় পড়ে দেখতে পারেন। শেখ হাসিনার স্ট্যাটাস লিগালি, কনস্টিটিউশনালি যে পজিশনটা আমি কতগুলো জাজমেন্টের আলোকে বললাম, খতিয়ে দেখুন। আইনের ছাত্র হিসাবে আমি যে বিষয়গুলো উপস্থাপন করেছি সেটা আমার কথা নয়, সর্বোচ্চ আদালতের অসংখ্য মামলার রায়ের আলোকে অবৈধ ক্ষমতা দখলদারকে কোনোভাবে বৈধতা দেওয়ার কোনো সুযোগ নাই এবং শেখ হাসিনার ভ্যালিডিটিতেও প্রশ্ন আসবে টুডে অর টুমরো।